সেই দিন ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে হেরে গেল। টিভির সামনে বসে থাকা ছোট ছেলেটা তখন অঝরে কাঁদছে। পাশে বসে থাকা তার বাবার চোখেও তখন জল। এই 9 বছরের ছেলেটা তখন বাবাকে বলল, আমি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতে দেখাবো, আমি কথা দিচ্ছি। বাবা তখন শুধু অসহায়ভাবে মাথা নাড়লেন। তিনি ভাবলেন ছেলেটা হয়তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছে। তাকে বললেন মায়ের কথা শুনে ভালো করে পড়াশোনা করতে। কিন্তু কে জানতো এই বাচ্চাটা মোটেও বানিয়ে কথা বলছিল না। ভবিষ্যতে সে আসলেই ব্রাজিলের জন্য 3 বার বিশ্বকাপ জিতেছিল। কারণ এই বাচ্চাটি আর কেউ নয়, ফুটবলের রাজা পেলে। তবে আপনি হয়তো জানেন না, পেলে নামটা কিন্তু তার আসল নাম ছিল না। এটি ছিল সেই সময়ের একদল ধনী পরিবারের ছেলেদের দেওয়া একটা উপহাস বা ডাকনাম। পেলের ছোটবেলাটা ছিল একদমই কষ্টের। অভাবের কারণে পরিবারের অবস্থা ছিল খুবই খারাপ। স্কুলের পরেই সে রাস্তার পাশে বসে মানুষের জুতো পালিশ করত, যাতে কিছু টাকা রোজগার করা যায়। কিন্তু টাকা কম থাকলেও আনন্দের কোনো কমতি ছিল না। তার সবচেয়ে বড় শখ ছিল ফুটবল খেলা। আসল ফুটবল কেনার টাকা না থাকায় পেলে আর তার বন্ধুরা পুরনো মোজাকে অনেকগুলো স্তরে পেঁচিয়ে ভেতরে পুরনো কাপড় ভরে একটা বল বানিয়ে নিয়েছিল। একদমই ঘরোয়া এবং পরিবেশ বান্ধব একটা বল। খেলার মাঠ না থাকলে কি হবে? গ্রামের মাটির রাস্তা, গলির মোড়, এমনকি মানুষের বাড়ির ছাদও ছিল তাদের মাঠ। এমন অভাবের মধ্যেও এই খালি পায়ের ছেলেরা তাদের সহজাত শৈলীতে ব্রাজিলের সেই বিখ্যাত জিঙ্গা খেলাটা খুব সুন্দরভাবে আয়ত্ত করে ফেলেছিল। কিন্তু পেলের মায়ের এগুলোতে মোটেও সমর্থন ছিল না। কারণটা খুব কষ্টের। পেলের বাবা নিজেও একসময় দারুণ ফুটবল খেলোয়াড় ছিলেন, কিন্তু খেলার মাঠে প্রতিপক্ষের ফাউলের কারণে তার হাঁটুতে গুরুতর চোট লাগে, যার ফলে তিনি সারা জীবনের জন্য খুঁড়িয়ে চলতেন। দল তাকে সরাসরি বাদ দিয়ে দিয়েছিল। এখন তিনি হাসপাতালে বাথরুম পরিষ্কারের কাজ করেন। পেলের মা অন্যের বাড়িতে কাজ করেন, বেতনও খুবই কম। পেলে প্রায়ই মায়ের কাছে যেত, কারণ সেখানে অনেক ভালো খাবার পাওয়া যেত। মা খেয়াল না করলেই সে লুকিয়ে খাবার চুরি করে খেত। একদিন কয়েকজন কাদা মাখা ধনী পরিবারের ছেলে সেখানে এলো। তারা ফুটবল নিয়ে কথা বলছিল। পেলে হঠাৎ মাঝখানে কথা বলে উঠল, আর ভুল করে ভাস্কো দলের গোলরক্ষক বিলের নামটা পেলে বলে ফেলেছিল। আর সেই ধনী ছেলেদের দল তাকে নিয়ে অনেক মজা করতে শুরু করলো। হ্যাঁ, ঠিক ধরেছেন, পেলে ডাকনামটা এভাবেই এসেছিল। মা আওয়াজ শুনেই ছুটে এলেন, এসেই ধনী ছেলেদের কাছে ক্ষমা চাইলেন। এরপর পেলেকে অনেক বকা দিলেন। মায়ের সেই অসহায় মুখটা দেখে পেলের খুব কষ্ট হচ্ছিল। যাওয়ার সময় সে আলমারি থেকে একটা খবরের কাগজ লুকিয়ে নিয়ে নিল, যাতে সেই ধনী ছেলেদের বলা বাউরু জুনিয়র কাপ ফুটবল প্রতিযোগিতার খবর ছিল। সে মনে মনে ঠিক করল এই অপমান তাকে সহ্য করলে চলবে না। পেলে সাথে সাথে বন্ধুদের নিয়ে সেই প্রতিযোগিতায় নাম লেখালো। কিন্তু খেলার শুরুতেই বড় বিপত্তি। তারা সারাদিন সেই পুরনো মোজার বল খেলে অভ্যস্ত ছিল, কিন্তু আসল বল যখন পায়ে পড়ল, এক কিক মারতেই বল কোথায় গিয়ে পড়ল তার ঠিক নেই। শুধু পেলে না, বাকি বন্ধুরাও বলের সাথে মানিয়ে নিতে পারছিল না। কেউ বুক দিয়ে বল থামাতে গিয়ে নিজেই প্রায় পড়ে যাচ্ছিল। তবে সৌভাগ্যের বিষয়, কিছুদিন যেতেই তারা আসল বলের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারল। খালি পায়েও তারা প্রতিপক্ষের কড়া রক্ষণভাগ ভেঙে গোল করা শুরু করল। এভাবেই তারা ফাইনাল পর্যন্ত চলে গেল। তবে তাদের খেলা দেখার মতো তেমন দর্শক ছিল না। সবাই পাশে সেই ধনী ছেলেদের ম্যাচ দেখছিল। তারা প্রতিপক্ষকে 8-0 গোলে হারাচ্ছিল। আর এই ধনী ছেলেরাই ছিল পেলের দলের ফাইনালের প্রতিপক্ষ। ধনী ছেলেরাও পেলেদের অবস্থা দেখে উপহাস করছিল। সবার সামনে তারা মাথা নিচু করে ফেলল। নিজের কাদা মাখা পায়ের দিকে তাকিয়ে পেলে ভাবল তাদেরও একজোড়া আসল বুট জুতো দরকার। কিন্তু কেনার টাকা কোথায়? ছোট প্যাটেল বন্ধু তখন দেখল রাস্তার পাশে একটা ট্রাক ভর্তি চীনাবাদাম দাঁড়িয়ে আছে। একটা বুদ্ধি এলো তার মাথায়। তারা সুযোগ বুঝে ট্রাক থেকে চীনাবাদাম চুরি করে দৌড় দিল। যদিও দোকানদারের হাতে ধরা পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু চতুরতার সাথে তারা পালিয়ে গেল। ছোট প্যাটেল আবার দারুণ বেচা কেনাও জানত। সে ঘোষণা দিল চীনাবাদাম কিনলে জুতো পালিশ ফ্রি। এভাবেই টাকা জমালো তারা। কিন্তু ফাইনালের দিন সেই টাকায় শুধু কয়েকটা পুরনো, ছিঁড়ে যাওয়া এবং মাপের চেয়ে বড় জুতো কিনতে পেরেছিল। বন্ধুরা কিছুটা হতাশ হলেও অপমান থেকে বাঁচতে সেগুলো পরেই মাঠে নামল। খেলার সময় ধারাভাষ্যকার বেশ উৎসাহের সাথে ঘোষণা দিলেন যে ব্রাজিলের বিখ্যাত সান্তোস ক্লাবের একজন স্কাউট খেলা দেখতে এসেছেন। এটা ছিল সেই ধনী ছেলেদের স্বপ্নের ক্লাবের স্কাউট। তাই খেলার শুরুতেই তারা যেন জিনের মতো খেলে কয়েক মিনিটে 2টো গোল দিয়ে দিল। পেলের দলের জুতো ঢিলে হওয়ার কারণে স্কোর তখন 6-0। প্রতিপক্ষের এমন অপমান দেখে পেলে খুব রেগে গেল। বন্ধুরা তাকে ধরে রাখল। ঠিক তখনই সে দেখল গ্যালারিতে তার বাবা দাঁড়িয়ে আছেন। বাবার চোখে ছিল অনেক উৎসাহ। পেলে মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। সেই বড় এবং পুরনো জুতো জোড়া খুলে মাঠের বাইরে ছুঁড়ে ফেলল।
সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু পেলের তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে দাঁড়িয়ে চোখ বন্ধ করল, মাঠটাকে কল্পনা করল তার সেই পুরনো গলির মাঠ হিসাবে, কারণ সেখানেই সে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারে। চোখ খোলার সাথে সাথেই তার ভেতরে থাকা সেই ব্রাজিলীয় ছন্দ বা সাম্বা জাদুর মতো জেগে উঠল। মাঠের সবাই অবাক হয়ে তার খেলা দেখতে লাগলো। সে একা পুরো রক্ষণভাগ ভেঙে বল জালে জড়িয়ে দিল। এই দৃশ্য দেখে বাকি বন্ধুরাও জুতো খুলে ফেলল। তারা ফিরে পেল সেই পরিচিত অনুভূতি। মনের আনন্দে তাদের সেই বিখ্যাত জিঙ্গা খেলাটা খেলতে লাগলো। প্রতিপক্ষ তখন পুরোপুরি হতবম্ব। একের পর এক দারুণ সমন্বয়ে গোল করে স্কোর 6-5-এ নিয়ে এলো, কিন্তু রেফারির শেষ বাঁশিতে 1 গোলের ব্যবধানে তারা হেরে গেল। খেলা শেষে যখন পেলে হতাশ হয়ে মাঠ ছাড়ছিল, ঠিক তখনই পুরো মাঠের দর্শকরা দাঁড়িয়ে তাকে হাততালি দিতে শুরু করলো। সবাই পেলের নামে চিৎকার করতে লাগলো। যে নামটা তাকে ছোট করার জন্য ব্যবহার করা হতো, সেটাই এখন তার সবচেয়ে বড় সম্মানের মেডেল হয়ে উঠল। সান্তোসের স্কাউটও তার খেলায় মুগ্ধ হয়ে পেলের বাবার হাতে একটা কার্ড ধরিয়ে দিলেন। কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকল না। চীনাবাদাম কোম্পানির লোকেরা বাড়িতে হাজির। পেলে আর তার বন্ধুরা সেখান থেকে দৌড়ে পালালো, কিন্তু বাইরে তখন প্রবল বৃষ্টি। দৌড়াতে দৌড়াতে চশমা পরা বন্ধুটা পড়ে গিয়ে পায়ে চোট লাগে। পেলে তাকে টেনে নিয়ে একটা মাটির গর্তে আশ্রয় নেয়। ভেবেছিল হয়তো বেঁচে যাবে, কিন্তু বৃষ্টির কারণে গর্তের মাটি নরম হয়ে হঠাৎ ধসে পড়ে। পেলে দ্রুত বেরিয়ে আসতে পারলেও তার বন্ধুটি মাটির নিচে আটকা পড়ে যায়। দুর্ভাগ্যবশত সেই দুর্ঘটনায় ছেলেটা মারা যায়। বন্ধুর মৃত্যুর শোক পেলের মনের ভিতরে কাঁটার মতো বিঁধে রইল। কাঁদতে থাকা ছেলেকে দেখে মা কিছু না বলে শুধু জড়িয়ে ধরলেন, কিন্তু পেলে নিজেকেই দোষী মনে করছিল। ছোট মনে বড় একটা আঘাত পেল। বাবা সব দেখছিলেন। তিনি নিঃশব্দে সেই স্কাউটের দেওয়া কার্ডটি স্ত্রীর হাতে তুলে দিলেন। তারপর থেকে পেলে যেন একদম বদলে গেল। সে বড়দের মতো আচরণ করতে শুরু করল। স্কুলের পর বাবার সাথে বাথরুম পরিষ্কারের কাজ করত। সব কঠিন কাজ সে একাই করত। তার মুখে আর হাসি ছিল না। দেখে মনে হতো না সে কোনো বাচ্চা। এমনকি সে আর কোনোদিন ফুটবলও স্পর্শ করেনি। বাবার এটা সহ্য হচ্ছিল না। একদিন দুপুরে তিনি গাছ থেকে একটা আম পেড়ে ড্রেনে ফেলার চেষ্টা করলেন। কয়েকবার চেষ্টা করেও পারলেন না, কিন্তু পেলের মুখে তখন অদ্ভুত এক হাসি দেখে বাবা বুঝতে পারলেন ছেলেটা তার খেলা দেখছে। বাবা তখন নিজের ভঙ্গি বদলে অনেক দূরে থাকা অন্য একটি বালতিতে নিখুঁতভাবে আমটি ফেলে দিলেন। পেলে অবাক হয়ে তাকিয়ে রইল। বোঝা গেল পুরনো খেলোয়াড়ের দক্ষতা এখনও কমেনি। এই ছোট ছোট ঘটনা পেলের মনের তালা খুলে দিল। সেই থেকে তারা প্রতিদিন আমের গাছতলায় আম দিয়ে অনুশীলন শুরু করল। শুরুতে পেলে বারবার আম ভেঙে ফেলত, কিন্তু বাবা পাশে থেকে বারবার উৎসাহিত করতেন। এভাবেই 6 বছর কেটে গেল। পেলে এখন একজন সুন্দর যুবক। বাবার বছরের পর বছর অনুশীলনের ফলে তার সেই জিঙ্গা খেলার দক্ষতা আরও নিখুঁত হয়েছে। মা ছেলের চোখের সেই হারানো আলো আবার ফিরে পেলেন। রাতে অনেক চিন্তার পর মা সেই ফোন নাম্বারটিতে কল করলেন। পরের দিন বাবা ছেলে যখন বাড়ি ফিরল, সেই 6 বছর আগের স্কাউট অপেক্ষা করছিলেন। তিনি আবার পেলেকে সান্তোসে যোগ দেবার আমন্ত্রণ জানালেন। পেলে মায়ের দিকে তাকালো। এবার মায়ের থেকে পূর্ণ সমর্থন আর উৎসাহ পাওয়ার পর তার সব ভয় দূর হয়ে গেল। দলে যাওয়ার দিন বাবা মা তাদের 3 মাসের বেতন অগ্রিম নিয়ে ছেলেকে নতুন পোশাক কিনে দিলেন। তোমাকে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। এই 16 বছরের পেলে পরিবারের সব আশা নিয়ে যাত্রা শুরু করলো। কিন্তু স্বপ্ন যতটা সুন্দর হয়, বাস্তব সবসময় ততটা সহজ হয় না। সান্তোসের প্রশিক্ষণ শিবিরে প্রথম দিনেই পেলে বরাবরের মতোই তার সেই শিল্পিস্তিক জিঙ্গা স্টাইল দেখাচ্ছিল, কিন্তু তার বদলে সে পেল কোচের কাছ থেকে কড়া সমালোচনা। পেলেকে সংশোধন করার জন্য কোচ তাকে 1954 সালের বিশ্বকাপের ভিডিও দেখালেন। সেই বছর ব্রাজিলীয় খেলোয়াড়রা অতিরিক্ত কৌশলী বা শৈল্পিক ফুটবল খেলার কারণে ইউরোপীয় দলগুলোর কাছে আটকা পড়েছিল এবং শেষ পর্যন্ত হেরে গিয়েছিল। পেলে কোচের উদ্দেশ্য বুঝতে পারল, তাই সে জোর করে ইউরোপীয় স্টাইলে খেলার চেষ্টা করল। কিন্তু এই ঘরোয়া খেলাটা তার সাথে একেবারেই মানানসই ছিল না। কোচ হাতে ধরে শেখালেও সে বল মারলে বল মাঠের বাইরে চলে যেত। দিন যত যাচ্ছিল, পেলে দলের সবচেয়ে বাজে খেলোয়াড় হয়ে যাচ্ছিল। প্রতি রাতে সে লুকিয়ে চোখের জল ফেলত, কিন্তু পুরো পরিবারের আশা তার কাঁধে, তাই সে হাল ছাড়তে পারল না। অনুশীলনের পর সে নিজেকে গভীর রাত পর্যন্ত বাড়তি প্র্যাকটিস করতে বাধ্য করত। কোচ সব দেখছিলেন। তিনি জানতেন ছেলেটা প্রতিভাবান, শুধু সময়ের প্রয়োজন। কিন্তু একদিন রাতে তিনি দেখলেন পেলে চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। কোচ স্টেশনে গিয়ে তাকে ধরলেন, জিজ্ঞেস করলেন কেন হাল ছাড়ছে। পেলে হতাশ হয়ে বলল, কোচ তার জিঙ্গা স্টাইল পছন্দ করে না, কিন্তু সে অন্যভাবে খেলতেও পারছে না। এর চেয়ে বাড়ি ফিরে পড়াশোনা করা ভালো। কোচ তখন জিঙ্গা খেলার ইতিহাস বললেন। 16 শতাব্দীতে আফ্রিকান কৃতদাসদের ব্রাজিলে আনা হয়েছিল। নির্যাতনের হাত থেকে বাঁচতে তারা জঙ্গলে পালিয়ে গিয়ে নিজেদের আত্মরক্ষার এক বিশেষ যুদ্ধ কৌশল তৈরি করেছিল। দাসপ্রথা বিলুপ্তির পর তারা সেই কৌশলকেই ফুটবলে মিশিয়ে দিয়েছিল।
যা সারা বিশ্বকে অবাক করে দিয়েছিল। এটাই ছিল ব্রাজিলীয়দের রক্তে মিশে থাকা ফুটবল খেলার ধরন। কিন্তু বিশ্বকাপে টানা হারের পর অনেকেই বলেছিল এই শৈলী দিয়ে কিচ্ছু হবে না। সেই থেকে যেটা ছিল জাতীয় গর্ব সেটা হয়ে উঠল অবজ্ঞার পাত্র। সবশেষে পেলে আবারও সেই উৎসাহ ফিরে পেল। সে দ্রুত মাঠে ফিরে গেল। এরপর দলের অভ্যন্তরীণ ম্যাচে তারা ৩-০ গোলে পিছিয়েছিল। পেলে আবারও সেই ইউরোপীয় খেলার কৌশলে আটকা পড়ে গেল। ঘোর লাগা অবস্থায় সে বাবার সাথে অনুশীলনের কথা মনে করল। সে কল্পনা করল ফুটবলটা সেই আম, বুক দিয়ে বল নামালো, পায়ে থামালো, প্রতিপক্ষকে কাটিয়ে বেরিয়ে গেল। পেলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সাইডলাইন থেকে কোচ চিৎকার করে তাকে বল পাস দেওয়ার নির্দেশ দিলেন, কিন্তু পেলে কারো কথা শুনল না। একটা দারুণ স্কিল দেখিয়ে সে রক্ষণভাগকে বোকা বানালো। এরপর ৪-৫ জন খেলোয়াড় তাকে ঘিরে ফেললেও সে বল উড়িয়ে নিল। শেষ পর্যন্ত বাইসাইকেল কিকের মাধ্যমে দারুণ একটি গোল করল। পুরো মাঠ আনন্দে উত্তাল হয়ে উঠল। শুধু কোচই রাগান্বিত হয়ে বসে রইল। অবশেষে স্বীকৃতি পাওয়ার পর পেলে যেন অজেয় হয়ে উঠল। সে মাঠ কাঁপাতে শুরু করল। জুনিয়র দল থেকে সরাসরি মূল দলে জায়গা করে নিল। ১৫ বছর বয়সেই সে গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলো। মাত্র ১ বছরের মধ্যে পেলে নিজের চুক্তির টাকা দিয়ে পুরো পরিবারকে একটা ভালো অবস্থায় নিয়ে এলো। সে বাবাকে নতুন একটা জিনিস কিনে দিল, যেখানে তখন ব্রাজিলের জাতীয় দলে তার ডাক পাওয়ার খবরটা চলছিল। যদিও সে ছিল বিকল্প খেলোয়াড়, কিন্তু ১৭ বছর বয়সেই বিশ্বকাপের মঞ্চে জায়গা পাওয়া মানেই অনেক কিছু। যাওয়ার আগে বাবা তার নিজের জীবনের অভিজ্ঞতায় তাকে পরামর্শ দিলেন, নিজের উপর কখনো সন্দেহ করো না। তিনি নিজেও একসময় মাঠে খেলার সময় একবার দ্বিধায় পড়েন, যার ফলে তিনি গুরুতর চোটে পড়েন। এভাবেই পেলে বিশ্বকাপের পথে পা গাড়ালো। কিন্তু জাতীয় দলে পৌঁছে সে অবাক হয়ে দেখল ছোটবেলার সেই ধনী ছেলেটা এখন জাতীয় দলের প্রথম সারির খেলোয়াড়, আর সে নিজেই তার বিকল্প। আরও খারাপ খবর হলো, জাতীয় দলের কোচ সান্তোসের কোচের চেয়েও বেশি জিঙ্গা স্টাইল অপছন্দ করতেন। তিনি পেলেকে সরাসরি সতর্ক করে দিলেন। বিশ্বকাপের প্রস্তুতির সময় পেলেকে আবারও ইউরোপীয় ধারায় খেলতে বাধ্য করা হলো। একবার সে আর নিজেকে আটকে রাখতে পারল না। কোচের নিষেধাজ্ঞা অমান্য করে জিঙ্গা স্টাইল খেলল। কোচ সাইডলাইনের বাইরে থেকে গর্জে উঠলেন। তার সেই চিৎকারে পেলে মুহূর্তের জন্য থমকে গেল, আর তাতেই তার হাঁটুতে গুরুতর চোট পেল। ডাক্তার জানালেন সুস্থ হতে অন্তত ১ মাস সময় লাগবে। অথচ বিশ্বকাপ শুরু হতে মাত্র ১ মাস। তার ইনজুরির খবর ছড়িয়ে পড়ার পর ধারাভাষ্যকার রেডিওতে ব্যঙ্গ করে বললেন, ব্রাজিল দলে এখনও এমন খেলোয়াড় আছে যারা এই বাজে স্টাইলে খেলে ইনজুরিতে পড়ে। সহতীর্থরা এসব শুনে তার দিকে এমনভাবে তাকালো যেন তাদের চোখের চাহনি ছুরির চেয়েও ধারালো। পেলের শেষ অবশিষ্ট আত্মবিশ্বাসটুকুও তখন ভেঙে চুরমার হয়ে গেল। খুব দ্রুত ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ শুরু হলো। পেলে যদিও সুইডেনে এসেছিল, কিন্তু চোট পুরোপুরি সারেনি, তাই তাকে বিশ্রামাগারেই বসে থাকতে হলো। ব্রাজিল দল কোয়ার্টার ফাইনালে উঠল ঠিকই, কিন্তু তাদের অনেক ক্ষতি হলো। সেই ধনী খেলোয়াড় সহ ৩ প্রধান খেলোয়াড় চোটের কারণে ছিটকে গেল। কোচ বাধ্য হয়ে সদ্য ইনজুরি থেকে ফেরা পেলেকে মাঠে নামালেন। মাঠে নামার কথা ভেবে পেলের অবস্থা তখন এতটাই খারাপ যে সে বমি করে দিল। বিশ্বকাপের সেই বিশাল স্টেডিয়ামে তার পায়ের নিচে যেন মাটি কাঁপছিল। তার ছোট শারীরিক গঠন দেখে ইউরোপীয় দর্শকরা তাকে নিয়ে টিপ্পনি কাটার সুযোগ পেল। এত বড় চাপের মুখে সে এতটাই নার্ভাস ছিল যে বুটের ফিতে বাঁধতেও ভুলে গেল। খেলা শুরু হওয়ার পর সে আবারও হাঁটুতে আঘাত পেল। সে ছিল খুবই অসহায়। বড় বড় সোভিয়েত খেলোয়াড়দের ধাক্কায় সে বারবার ছিটকে পড়ছিল। ভাগ্য ভালো যে সতীর্থরা দারুণ খেলেছিল, তাই ব্রাজিল শেষ পর্যন্ত ২-০ গোলে জিতল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পেলের হাঁটু পুরোপুরি ঠিক থাকলেও তার মনের চোট সারেনি। মাঠে তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ঘুমের ঘোরে খেলছে। বারবার বল হাতছাড়া করার ফলে ফ্রান্স গোল করে এগিয়ে গেল। ব্রাজিল ১-০ গোলে পিছিয়ে পড়ে চরম হতাশায় ডুবে গেল। পেলে ড্রেসিং রুমে ফিরে মানসিকভাবে ভেঙে পড়ল। সে সেই ধনী খেলোয়াড়টিকে খুঁজে বের করে জিজ্ঞেস করল, তোমার পা কি ঠিক হয়েছে? যদি ঠিক হয়ে থাকে তবে তুমি মাঠে নামো। এই কথাটা পেলের ভুল ভেঙে দিল। সেই ব্রাজিলীয় ঘরোয়া জিঙ্গা খেলার প্রতি তার ধারণা বদলে গেল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর সে কিছুটা ছন্দহীন ছিল। বল পাস দিতেও ভুল করছিল। ঠিক সেই সময় সে বেঞ্চে বসে থাকা সেই ধনী খেলোয়াড়টির দিকে তাকালো। সে তাকে উৎসাহ দেওয়ার মতো একটা চাহনি দিল। পেলে এবার নিজেকে পুরোপুরি গুছিয়ে নিল। সেই জিঙ্গা বা ব্রাজিলীয় আত্মার ছোঁয়া দেওয়া এক দারুণ ভলি শট নিয়ে সে গোল করে বসল, যা পুরো ব্রাজিলের সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ তুলল। ইউরোপীয় দর্শকরা তখনও দুয়োধ্বনি দিচ্ছিল আর বলছিল, এসব নিছক ভাগ্য। কিন্তু এরপরই পেলে
তার আসল রূপ দেখিয়ে তাদের মুখ বন্ধ করে দিল। পেলে আবারও সেই জিঙ্গা স্টাইল ব্যবহার করে খুব সহজে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে দিল এবং আরও একটি গোল করল। এরপর সে তৃতীয়বার শূন্যে লাফিয়ে দারুণ এক শট নিল। এটা ছিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের করা হ্যাটট্রিক। এভাবেই সে ব্রাজিলকে 5-2 গোলের জয় এনে দিয়ে ফাইনালে তুলল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আয়োজক দেশ সুইডেন, যারা কিনা নর্ডিক জায়ান্ট বা অজেয় শক্তিশালী দল হিসেবে পরিচিত ছিল। এত শক্তিশালী প্রতিপক্ষের সামনে কোচও একটু চিন্তিত হয়ে পড়লেন। তিনি যে কৌশল সাজালেন, খেলোয়াড়রা তা খুব একটা ভালোভাবে নিতে পারল না। ম্যাচের আগের দিন ইন্টারভিউয়ের সময় সুইডেনের কোচ প্রকাশ্যে ব্রাজিলীয় খেলোয়াড়দের অস্বাভাবিক বা বিকৃত বলে অপমান করলেন। টিভিতে এসব দেখে পেলের বাবা তাকে সাথে সাথে ফোন করলেন, বললেন, ওরা তোকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তুই এসবের ফাঁদে পা দিস না। পুরো পৃথিবী এখন তোর নাম জপছে। নিজের ওপর বিশ্বাস রাখ, সতীর্থদের ওপর আস্থা রাখ, আর সবচেয়ে বড় কথা হলো সেই ব্রাজিলীয় জিঙ্গা ফুটবল খেলার ওপর বিশ্বাস রাখ। কথা শেষ হওয়ার পর পেলে নাস্তা করতে গেল, কিন্তু দেখল সব সতীর্থরা যেন প্রাণহীন হয়ে আছে। সবাইকে চাঙ্গা করতে সে একটা খেলার প্রস্তাব দিল। তাদের সেই উৎসাহ আবারও ফিরে এলো। তারা সবাই সেই অসম্ভব বা কঠিন খেলার জন্য তৈরি হয়ে গেল। কোচ এসব কিছু লক্ষ্য করছিলেন। তিনি হঠাৎ বুঝতে পারলেন যে এতদিন তিনি হয়তো ভুল পথেই হাঁটছিলেন। তাই ফাইনালের আগের দিন শেষ বৈঠকে কোচ তার পুরনো জেদ ঝেড়ে ফেলে খেলোয়াড়দের বললেন, আমাদের একটা বিশেষ সত্তা আছে। আমাদের এই আনন্দ আর প্রকাশের ভঙ্গিটা এসেছে ব্রাজিল থেকে। তাই আগামীকাল যখন তোমরা মাঠে নামবে, গত সপ্তাহে আমি যা যা বলেছি তা ভুলে যাও। আমি চাই না পৃথিবী কোনো ভীতু ব্রাজিলীয় দলকে দেখুক যারা সোভিয়েত দলের মতো যান্ত্রিক ফুটবল খেলে। আমি চাই তারা যেন আমাদের ব্রাজিলীয় ফুটবলকে চেনে যেমনটা আমরা আসলে। 1958 সালের 29শে জুন বিশ্বকাপ ফাইনাল শুরু হলো। খেলা শুরু হতেই সুইডিশ ডিফেন্ডাররা পেলেকে বারবার ফাউল করে মাটিতে ফেলে দিচ্ছিল। সে কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছিল না। চতুর্থ মিনিটে সুইডেন তাদের শারীরিক শক্তির জোর খাটিয়ে ব্রাজিলের জালে গোল দিয়ে দিল। ব্রাজিলের সমর্থকদের হৃদয়ে তখন শঙ্কা, মাঠে পরিবেশটা একদম ঝিমিলে পড়েছে। কৌশলে পিছিয়ে পড়া খেলোয়াড়রা যখন ভেঙে পড়ছিল, গ্যালারিতে বসে থাকা সেই ধৈর্যশীল ব্রাজিলীয় ভক্তরা কিন্তু তবুও আশা ছাড়েনি। হঠাৎ পেলের মনে পড়ল ছোটবেলায় বাবার কাছে করা সেই প্রতিজ্ঞার কথা। সে আর বাবাকে কাঁদতে দিতে চায় না। সে আর চায় না ব্রাজিলীয় ফুটবল নিয়ে কেউ মস্করা করুক। সে দাঁতে দাঁত চেপে লড়তে শুরু করল। এবার সে প্রতিজ্ঞা করল ব্রাজিলকে জেতানোর। গোল করে সে ব্যবধান সমান করল। পুরো দল নতুন করে জ্বলে উঠল। আবার খেলা শুরু হওয়ার পর এই সাম্বার ছেলেরা তাদের ভেতরে থাকা সেই ব্রাজিলীয় আত্মা পুরোপুরি মুক্ত করে দিল। তাদের সেই চমৎকার পাসিং আর জাদুকরি পায়ের কাজ দেখে সুইডেন তখন দিশেহারা। তাদের থেকেও অবাক করার মতো বিষয় ছিল পেলের সেই চমৎকার কারিকুরি। খেলার একদম শেষ মিনিটে সতীর্থের লম্বা পাসে পেলে এমন এক নিখুঁত হেড দিল যা সোজা গোল পোস্টে আঘাত করল। 1958 সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল 5-2 গোলের ব্যবধানে শক্তিশালী জয় তুলে নিল। 17 বছর বয়সী পেলে তখনই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালো। সেই মুহূর্ত থেকেই এই নামটি বিশ্ব ফুটবলকে কাঁপিয়ে দিল। এরপর সে ব্রাজিলকে 1962 এবং 1970 সালের বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দেয় এবং ইতিহাসের একমাত্র 3 বারের বিশ্বকাপ বিজয়ী খেলোয়াড় হিসেবে জায়গা করে নেয়। তার কেরিয়ারে 1283টি গোল করার এক কিংবদন্তি রেকর্ড আছে। তার প্রভাব এতটাই বেশি ছিল যে ব্রাজিল সরকার আইন করে তাকে জাতীয় সম্পদ ঘোষণা করে, যাতে অন্য কোনো দেশ তাকে কিনতে না পারে। এর চেয়েও অবিশ্বাস্য বিষয় হল 1969 সালে যখন সে নাইজেরিয়ায় ম্যাচ খেলতে গিয়েছিল, তখন সেখানে গৃহযুদ্ধ চলছিল। দুই পক্ষ শুধু তাকে ফুটবল খেলতে দেখার জন্য সেই যুদ্ধ 2 দিনের জন্য থামিয়ে দিয়েছিল। এটা কি ফুটবলের রাজার মহিমা বলা যাবে না? দুঃখের বিষয় হলো সময় চিরকাল কারো জন্য অপেক্ষা করে না। 2022 সালের 29শে ডিসেম্বর পেলে আমাদের ছেড়ে চলে গেলেন 82 বছর বয়সে। অনেকে বলেন তিনি ফুটবলকে বদলাননি, কারণ তিনিই তো ফুটবল। তিনি আমাদের শিখিয়েছেন ফুটবল মানেই একটা বিশ্বাস, একটা অসীম ভালোবাসা, আর এমন এক শক্তি যা যুদ্ধের আগুন আর ভেদাভেদকে তুচ্ছ করে দিতে পারে। যদিও সেই ছোট ছেলেটা যে নাকি মোজার বল নিয়ে দৌড়াতো, সে আজ চিরতরে থেমে গেছে, কিন্তু সে যে আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়ে গেছে তা প্রতিটি ফুটবল প্রেমীর হৃদয়ে চিরকাল জ্বলতে থাকবে।